বিসমিল্লাহির রহমানির রহিম। ভৈরব আদর্শ ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে 2019-2020 শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের শুভেচ্ছা। আমি মোহাম্মদ শের আলী, প্রভাষক, পৌরনীতি সেশন, ভৈরব আদর্শ ডিগ্রি কলেজ, সিদ্ধিপাশা, অভয়নগর, যশোর। আজকে তোমাদের সামনে যে ক্লাসটা আলোচনা করা হবে সেই ক্লাসটা হচ্ছে পৌরনীতি সেশন দ্বিতীয় পত্রের 7ম অধ্যায়ের সাংবিধানিক প্রতিষ্ঠান সময়ের মধ্যে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের ক্ষমতা কার্যাবলী ও দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা কার্যাবলী। প্রথমে আলোচনা করব মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের ক্ষমতা কার্যাবলী। বর্তমান রাষ্ট্রগুলো হচ্ছে কল্যাণমূলক রাষ্ট্র। কল্যাণমূলক রাষ্ট্রের প্রধান শর্ত হচ্ছে স্বচ্ছতা ও জবাবদিহিতা মাধ্যমে রাষ্ট্র পরিচালনা, আর এটি নিশ্চিত হয় সরকারের আর্থিক ব্যবস্থাপনার দক্ষতার মাধ্যমে। বাংলাদেশ সরকারের আর্থিক ব্যবস্থাপনা সর্বোচ্চ কর্তৃপক্ষের নাম হচ্ছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক। বাংলাদেশ সংবিধানের 127 থেকে 132 নম্বর অনুচ্ছেদ পর্যন্ত প্রজাতন্ত্রের মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের পদ, কর্মের মেয়াদ ও দায়িত্ব বর্ণনা দেওয়া হয়েছে। সংবিধানের 127 অনুচ্ছেদ মোতাবেক বলা হয়, বাংলাদেশের হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের জন্য একজন মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক থাকবে। সুতরাং সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। 2. নিয়োগ ও কর্মের শর্ত। বাংলাদেশ সংবিধানের 129 নম্বর অনুচ্ছেদ মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের নিয়োগ, কর্মের শর্ত, পদচ্যুতি ও অন্যান্য বিষয় উল্লেখ করা হয়েছে। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হবেন। রাষ্ট্রপতি সংবিধান ও সংসদ কর্তৃক পরিণীত যে কোনো আইনের বিধানাবলী সাপেক্ষে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের কর্মের শর্তাবলী নির্ধারণ করবেন। কর্মের মেয়াদ ও পদচ্যুতি। মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক তার দায়িত্ব গ্রহণের তারিখ থেকে 5 বছর অথবা তার বয়স 65 বছর না হওয়া পর্যন্ত সিএ পদে বহাল থাকবেন। সুপ্রিম কোর্টের বিচারপতি যে কারণ ও পদ্ধতিতে অপসারিত হবে সেই কারণ ও পদ্ধতি ব্যতীত তাকে অপসারণ করা যাবে না। তবে প্রমাণিত অযোগ্যতা ও অসমর্থের কারণে তিনি পদচ্যুত হতে পারেন। তাছাড়া তিনি রাষ্ট্রপতির কাছে লিখিত স্বীয় স্বাক্ষরযুক্ত পত্র দ্বারা পদত্যাগ করতে পারেন। তবে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক তার পদ থেকে অবসর নেওয়ার পর প্রজাতন্ত্রের কর্মে অন্য কোনো পদে নিযুক্ত হওয়ার যোগ্য হবেন না। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের ক্ষমতা। মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রকের ক্ষমতা আমরা আলোচনা করব। 1. তিনি রাষ্ট্রপতির কর্তৃক নিযুক্ত। 2. তিনি সাংবিধানিক পদের কর্মকর্তা। 3. তিনি প্রজাতন্ত্রের জাতীয় অর্থের অভিভাবক। 4. তিনি কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন নন। 5. দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি স্বাধীন। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দায়িত্ব কার্যাবলী। মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক জাতীয় অর্থের অভিভাবক হিসেবে যেসব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে সে আমরা আলোচনা করব। 1. মহা হিসাব নিরীক্ষক প্রজাতন্ত্রের সরকারি হিসাব এবং সকল আদালত, সরকারি কর্তৃপক্ষ ও কর্মচারীদের হিসাব নিরীক্ষণ করবেন এবং অনুরূপ হিসাব সম্পর্কে রিপোর্ট দেবেন। এই উদ্দেশ্যে তিনি বা তার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তি প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত যে কোনো ব্যক্তির দখলভুক্ত সকল নথি, বহি, দলিল, নগদ অর্থ, স্ট্যাম্প, জামিন, ভান্ডার, অন্য প্রকার সরকারি সম্পত্তি পরীক্ষা করতে পারবেন। অনুচ্ছেদ 128-1। 2. জাতীয় সংসদ আইনের দ্বারা মহা হিসাব নিরীক্ষকের যেরূপ দায়িত্ব নির্ধারণ করবে মহা হিসাব নিরীক্ষক সেইরূপ দায়িত্ব পালন করবেন। অনুচ্ছেদ 128-3। 3. রাষ্ট্রপতি অনুমোদন ক্রমে মহা হিসাব নিরীক্ষক যেসব আকার ও পদ্ধতি নির্ধারণ করবেন সেইরূপ আকার ও পদ্ধতি প্রজাতন্ত্রের হিসাব প্রকৃত হবে। অনুচ্ছেদ 131। 4. দায়িত্ব পালনের ক্ষেত্রে মহা হিসাব নিরীক্ষক অন্য কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষের পরিচালনা বা নিয়ন্ত্রণাধীন হবেন না। অনুচ্ছেদ 128-4। 5. প্রজাতন্ত্রের হিসাব সম্পর্কিত রিপোর্ট যা মহা হিসাব নিরীক্ষকের রিপোর্ট নামে অভিহিত হবে তা মহা হিসাব নিরীক্ষকের রাষ্ট্রপতির নিকট পেশ করবেন এবং রাষ্ট্রপতি তা জাতীয় সংসদে উপস্থাপন করার ব্যবস্থা গ্রহণ করবেন। 6. উল্লেখিত কার্যটি ছাড়াও জাতীয় সংসদ আইনের দ্বারা তার উপর যেসব দায়িত্ব কর্তব্য নির্ধারণ করবে সেসব দায়িত্ব তিনি সম্পাদন করবেন। পরিশেষে বলা যায়, একটি সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের স্বতন্ত্র ও স্বাধীনভাবে রাষ্ট্রের জাতীয় অর্থের বৈধ অভিভাবক হিসেবে অর্পিত সব দায়িত্ব সুচারুভাবে পালন করবেন। এটা হচ্ছে বাংলাদেশের মহা হিসাব নিরীক্ষকের দায়িত্ব কর্তব্য। এইবারে আমরা আলোচনা করব দুর্নীতি দমন কমিশন এর গঠন ক্ষমতা কার্যাবলী। যে কোনো বিবেক মানুষের কাছে দুর্নীতি ভয়ঙ্কর অপরাধ। এই অপরাধ সমাজে নতুন কোনো বিষয় নয়, অতি প্রাচীন এবং এই সমস্যা আজও ভূখণ্ডে বিদ্যমান। মানুষের আর্থসামাজিক উন্নয়নের প্রধান প্রতিবন্ধক হচ্ছে দুর্নীতি। দেশের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান বিকাশ ও
সম্ভাবনাকে বাধাগ্রস্ত করতে সর্বগ্রাসী দুর্নীতি। আমাদের সংবিধানে সব মানুষের সম অধিকার নিশ্চিত করা হয়েছে, কিন্তু দুর্নীতির কারণে মানুষের সম অধিকার নিশ্চিত করা যাচ্ছে না। দুর্নীতি মানুষে বৈষম্য সৃষ্টি করে। সমান সুযোগ, আইনের আশ্রয়, এমনকি সরকারি সেবা থেকে মানুষকে বঞ্চিত করছে দুর্নীতি। দুর্নীতির বিরুদ্ধে সভা, সেমিনার, টক শোতে আলোচনা সমালোচনা প্রতিনিয়ত চলমান রয়েছে। যে কোনো বিষয়ের বিজ্ঞজনের আলোচনা করতে পারেন, কিন্তু বাস্তবতা হলো দুর্নীতি পরায়ণদের শাস্তির একটি যথার্থ আইনি পরীক্ষা অবলম্বন করেই সম্পাদন করতে হবে। আর এই জটিল কাজটি দুর্নীতি দমন কমিশনে করতে পারে। এই লক্ষ্যে 2004 সালের 17 ফেব্রুয়ারি জাতীয় সংসদের দুর্নীতি দমন কমিশন বিল 2004 পাশ হয়। 23 ফেব্রুয়ারি রাষ্ট্রপতির সম্মতি লাভের মাধ্যমে এটি আইনে পরিণত হয়। দুর্নীতি দমন কমিশন 2004 সালের 5 আইন এদেশের দুর্নীতি ও দুর্নীতিমুক্তমূলক কার্য প্রতিরোধের লক্ষ্যে দুর্নীতি ও অন্যান্য সুনির্দিষ্ট অপরাধের অনুসন্ধান এবং তদন্ত পরিচালনার জন্য একটি স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করা হয়। 2004 সালের 9 মে এই কার্যক্রম শুরু হয়। ঢাকার সেগুনবাগিচায় এর সদর দপ্তর অবস্থিত। দুর্নীতি দমন কমিশনের গঠন। দুর্নীতি দমন কমিশন গঠন আইন 2004-এর ধারা 5 মোতাবেক: 1. কমিশন 3 জন কমিশনের সমন্বয়ে গঠিত হবে এবং তাদের মধ্য থেকে রাষ্ট্রপতি একজনকে চেয়ারম্যান নিয়োগ করবেন। 2. শুধু যে কোনো কমিশনের পদে শূন্য বা কমিশন গঠনে ত্রুটি থাকার কারণে কোনো কার্য বা কার্যধারা অবৈধ হবে না এবং তৎসম্পর্কে কোনো আদালতে প্রশ্ন উপস্থাপন করা যাবে না। দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা কার্যাবলী। দুর্নীতি দমন কমিশন আইন 2004 এর 9, 20 ধারায় 1920 ধারায় দুর্নীতি সম্পর্কিত যে কোনো অভিযোগের অনুসন্ধান বা তদন্তের ক্ষেত্রে কমিশনের নিম্নরূপ ক্ষমতা থাকবে। 1. অনুসন্ধান বা তদন্ত কার্যে কমিশনের সাধারণ ক্ষমতা। ক. উক্ত আইনের তফসিলে উল্লেখিত অপরাধসমূহের অনুসন্ধান বা তদন্ত পরিচালনা। খ. অনুসন্ধান বা তদন্ত পরিচালনার ভিত্তিতে এই আইনের অধীন মামলা দায়ের ও পরিচালনা। গ. দুর্নীতি সম্পর্কিত কোনো অভিযোগ স্ব উদ্যোগে বা ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা তার পক্ষে অন্য কোনো ব্যক্তি কর্তৃক দাখিলকৃত আবেদনের ভিত্তিতে অনুসন্ধান। ঘ. দুর্নীতি দমন বিষয়ে আইন দ্বারা কমিশনের অর্পিত যে কোনো দায়িত্ব পালন করা। দুর্নীতি ও প্রতিরোধের জন্য কোনো আইনের অধীন স্বীকৃত ব্যবস্থাদি পরিচালনা এবং কার্যকর বাস্তবায়নের জন্য রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করা। চ. দুর্নীতি প্রতিরোধের বিষয়ে গবেষণা পরিকল্পনা তৈরি করা এবং গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে করণীয় সম্পর্কে রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করা। ছ. দুর্নীতি প্রতিরোধের লক্ষ্যে সততা নিষ্ঠাবান সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার ব্যবস্থা করা। জ. কমিশনের কার্যাবলী বা দায়িত্বের মধ্যে পড়ে এমন সব বিষয়ের উপর সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা ইত্যাদি অনুষ্ঠানের ব্যবস্থা করা। ঝ. দুর্নীতির অনুসন্ধান, তদন্ত, মামলা দায়ের এবং উক্তরূপ অনুসন্ধান, তদন্ত বা মামলা দায়েরের ক্ষেত্রে কমিশনের অনুমোদন পদ্ধতি নির্ধারণ করা। ঞ. আর্থসামাজিক অবস্থার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে বিদ্যমান বিভিন্ন প্রকার দুর্নীতির উৎস চিহ্নিত করা এবং তদনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ একটি রাষ্ট্রপতির কাছে সুপারিশ পেশ করা। ট. দুর্নীতি প্রতিরোধের জন্য প্রয়োজনীয় বিবেচিত অন্য যে কোনো কার্য সম্পাদন করা। 2. অনুসন্ধান বা তদন্ত কার্যে কমিশনের বিশেষ ক্ষমতা। ক. সাক্ষীর সমন জারি ও উপস্থিতি নিশ্চিত করা এবং শপথের মাধ্যমে সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করা। খ. কোনো দলিল উদ্ঘাটন বা উপস্থাপন করা। গ. শপথের মাধ্যমে সাক্ষ্য গ্রহণ। ঘ. কোনো আদালত বা অফিস থেকে পাবলিক রেকর্ড বা এর অনুরূপী তলব করা। সাক্ষীর জিজ্ঞাসাবাদ এবং দলিল পরীক্ষা করার জন্য পরোয়ানা জারি। চ. এই আইনের উদ্দেশ্যে পূরণকল্পে নির্ধারিত অন্য যে কোনো বিষয়ে কোনো কমিশনার যে কোনো ব্যক্তিকে অনুসন্ধান বা তদন্ত সম্পর্কে কোনো তথ্য সরবরাহ করার জন্য নির্দেশ দিতে পারবেন এবং অনুরূপভাবে নির্দিষ্ট ব্যক্তি তার হেফাজতে রক্ষিত উক্ত তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবেন। 6. কোনো কমিশন বা কমিশনের ক্ষেত্রে বৈধ ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে ক্ষমতা লোভের কোনো ব্যক্তি বাধা প্রদান করলে তা প্রদত্ত কোনো নির্দেশ ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি অমান্য করলে বা দণ্ডনীয় অপরাধ হবে এবং উক্ত অপরাধের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে অনূর্ধ্ব 3 বছর পর্যন্ত যে কোনো মেয়াদের কারাদণ্ড বা অর্থদণ্ড বা উভয় প্রকার দণ্ড দেওয়া যেতে পারে। জ. ফৌজদারি কার্যাবলী যাই কিছু থাকুক না কেন, এই আইনের অধীন ও তার তফসিলে বর্ণিত অপরাধসমূহ কেবল কমিশন কর্তৃক তদন্তযোগ্য হবে। ঝ. কমিশন উল্লেখিত অপরাধসমূহ তদন্তের জন্য কমিশন সরকারি গেজেট প্রজ্ঞাপন দ্বারা তার অধস্তন কোনো কর্মকর্তাকে ক্ষমতা প্রদান করতে পারবে। ও ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার অপরাধ তদন্তের বিষয়ে থানায় একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্ষমতা থাকবে। ট. কমিশনারগণের এই আইনের থানায় একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা ক্ষমতা থাকবে। ঠ. কমিশনগণ এই আইনের অধীনে অপরাধ তদন্তের ক্ষমতা থাকবে। ড.
এই আইনের অনন্য বিষয়ে যা কিছু থাকুক না কেন, কমিশনের কোনো কর্মকর্তা যদি বিশ্বাস করায় যুক্তিসঙ্গত কারণ থাকে যে কোনো ব্যক্তি তার নিজ নামে বা অন্য কোনো ব্যক্তির নামে স্থাবর বা অস্থাবর সম্পত্তির মালিক বা দখলদার, যা তার ঘোষিত আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ এবং দণ্ডনীয় অপরাধ, তাহলে উক্ত ব্যক্তির বিরুদ্ধে কোনো এজাহারে দায়ের হওয়ার পূর্বেই অনুসন্ধানের প্রয়োজন আবশ্যক হলে ওই কর্মকর্তা কমিশনের পূর্ব অনুমোদন গ্রহণ করে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারবেন। সংসদীয় দুর্নীতি দমন কমিশন আইন 2013। ভারতের দুর্নীতি দমন কমিশন 2004 সালে পুনরানুমোদিত হয়েছে। পরবর্তী সময় 2007 সালে দুর্নীতি দমন কমিশন বিধিমালা পাশ করা হয়। দুর্নীতি দমন কমিশন আইনের সর্বোচ্চ উল্লেখযোগ্য সংশোধন করা হয় 2013 সালে। ওই বছরের 20 ফেব্রুয়ারি নভেম্বর জাতীয় সংসদের 19তম অধিবেশনে দুর্নীতি দমন কমিশন 2013 বিল পাশ হয়। উক্ত সংশোধনে দুদক আইনের দ্বারা 33-এর উপধারা 5 সংশোধন করে বলা হয়, দুদক গৃহীত যে কোনো কার্যক্রমের যে কোনো পর্যায়ে কোনো আদালত কেউ কোনো প্রতিকার চাইলে মামলা দুদকের পক্ষভুক্ত করতে হবে। গৃহীত দুদক আইনের সংশোধিত বলা হয় 2004 সালে 5 নং আইনের দ্বারা 32-এর পরিবর্তে নিম্নরূপ ধারা 32 প্রতিস্থাপন হবে। 1. ফৌজদারি কার্যকারী বা আপাতত বলবৎ অন্য কোনো আইন বা কিছুই থাকুক না কেন, নির্ধারিত পদ্ধতির কমিশনের অনুমোদন ব্যতি রেখে কোনো আদালত এই আইনের অধীন কোনো অপরাধ বিচারার্থ আমলে গ্রহণ করতে পারবে না। 32 কতে বলা হয়, এই আইনের অধীনে জজ, ম্যাজিস্ট্রেট বা সরকারি কর্মচারীদের বিরুদ্ধে মামলা দায়েরের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির 197 ধারা আবশ্যিকভাবে পালন করতে হবে। অর্থাৎ সরকারের অনুমোদন ছাড়া সরকারি কর্মকর্তা, কর্মচারী, জজ, ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে দুদক কোনো মামলা করতে পারবে না। যদি এই মানবাধিকার সংগঠনের রিটের ফলে 2014 সালের 30 জানুয়ারি হাইকোর্ট দুদক আইনের সংশোধনীতে আনা 32-এর ক ধারা অবৈধ বা সংবিধান পরিপন্থী ঘোষণা করে তা রায় প্রদান করেন। সংশোধিত দুদক আইনে নতুন করে স্থাবর অস্থাবর সম্পত্তির বিষয়টি সুনির্দিষ্ট বা স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে, যাতে দেশ বিদেশের সন্দেহবাদক দুর্নীতিবাদদের দৃশ্যমান বা অদৃশ্য সম্পত্তির বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা সহজ হয়। নতুন সংশোধনীতে দুদক আইনকে প্রেরণা দিতে মূল আইনের 2-এর ক উপধারা সংশোধন করা হয়। সেখানে বলা হয় যে আপাতত বলবৎ অন্য কোনো আইন যা কিছু থাকুক না কেন এই আইনের বেদনাবলী প্রদান হবে। দুদক আইনের 28 ধারা সংশোধন করে 28-এর ক, খ, 28-এর গ ধারা যুক্ত করা হয়েছে। 28 কতে বলা হয়েছে, দুদকের অনুসন্ধান, তদন্ত, মামলা, চার্জশিট আনিত অপরাধ 3 ধরনের হবে, যেমন আমলযোগ্য, অআপসযোগ্য এবং অজামিনযোগ্য। 28-এর খতে বলা হয়েছে, তথ্য প্রদানকারীর পরিচয় গোপন রাখার কথা বলা হয়েছে। 28-এর গতে বলা হয়েছে মিথ্যা জেনে বা তথ্য সত্যের সম্পর্কে সম্পূর্ণ নিশ্চিত না হয়ে কোনো ব্যক্তি ভিত্তিহীন কোনো তথ্য, যে তথ্যের ভিত্তিতে এই আইনের অধীনে তদন্ত বিচারকার্য পরিচালনা হওয়ার সম্ভাবনা থাকে, প্রদান করলে তিনি মিথ্যা তথ্য প্রদান করবেন বলে গণ্য হবে। কোনো ব্যক্তি মিথ্যা তথ্য প্রদান করে এবং এই ধারায় অধীন অপরাধ করেছেন বলে গণ্য হবে। এই অপরাধের জন্য তিনি ন্যূনতম 2 বছর বা অনধিক 5 বছর সশ্রম কারাদণ্ড বা অর্থদণ্ড হতে পারে। তথ্য প্রদানকারী কমিশনের বা সরকারি কর্মকর্তা কর্মচারী হলে তিনি উপধারা 1-এর উল্লেখিত কোনো মিথ্যা তথ্য প্রদান করলে তার বিরুদ্ধে উপধারা 2 উল্লেখিত দণ্ড প্রদান করা হবে। এছাড়া দুদক আইনের সংশোধিত 23 ধারায় বলা হয়েছে, দুদকের অনুসন্ধান বা তদন্ত কাজের সুবিধার জন্য সরকারের অধীন যে কোনো কর্তৃপক্ষ সংস্থা থেকে যে কোনো প্রতিকার বা তথ্য সংগ্রহ ইত্যাদি সংশ্লিষ্ট বিষয়ে দক্ষ, অভিজ্ঞ ও পারদর্শী এক বা একাধিক কর্মকর্তা সহায়তা চাইতে পারেন। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আগামীকালে তোমাদেরকে পড়ানো হবে 8ম অধ্যায়। ঠিক আছে, 8ম অধ্যায় বিভিন্ন জাতীয় সংসদ নির্বাচন। আল্লাহ হাফেজ।